দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। আজকে আমাদের সঙ্গে এমন দুজন ছাত্র রয়েছেন যারা বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে চীনে গিয়ে পড়াশোনা করছেন। আজকে আমরা শুনবো তাদের কথা। ভাইয়া, আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, আমি সর্বপ্রথম চলে যাব ইমন ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাইবো পড়াশোনার জন্য অর্থাৎ উচ্চশিক্ষার জন্য চীন দেশকে কেন বেছে নিলেন, অন্য কোনো দেশ নয় কেন? আচ্ছা, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি যদি বলি আসলে চায়না কেন আমি বেছে নিয়েছি আমার পড়াশোনার জন্য, সেটি হলো ফার্স্ট অফ অল হলো চায়না বেছে নেওয়ার প্রধান কারণ হলো মেইনলি স্কলারশিপ সুবিধা। অর্থাৎ চায়নাতে বর্তমান যে সুযোগ সুবিধাগুলো এবং স্কলারশিপ গুলো দিচ্ছে সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশ সেভাবে দিচ্ছে না। তো চায়নাতে কিন্তু বর্তমানে স্কলারশিপ সুবিধাগুলো হিউজ পরিমাণে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্য না, পুরা বিশ্বের জন্য কিন্তু চায়নাতে বর্তমানে আপনার এই সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করছে স্কলারশিপ গুলো। অর্থাৎ একজন স্টুডেন্ট কিন্তু তার যোগ্যতার মাধ্যমে এখানে ফুল ফান্ডেড স্কলারশিপ থেকে শুরু করে আপনার সেটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ, তারপর হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপের মাধ্যমে টিউশন টিউশন ফি ফ্রি, এই টাইপ স্কলারশিপ গুলো কিন্তু তারা পেতে পারে। তো এই কারণে মূলত হচ্ছে একটা আমার পছন্দের দেশ ছিল চায়না। এরপরে ছিল যে ফার্স্ট অফ অল আমরা যেহেতু বাংলাদেশ এশিয়ান কান্ট্রি, সো চায়নাও এশিয়ান কান্ট্রি, আমাদের কালচারের একটা মিল আছে, এবং পাশাপাশি একটা দেশ হওয়ার কারণে কিন্তু চায়না আমার আরেকটা পছন্দের কারণ ছিল। এরপরে যদি আমি বলি সেটা হলো যে আহ, আমাদের দেশ থেকে কোনো স্টুডেন্ট যখন বাহিরের দেশে পড়াশোনা করতে যায়, সেটা চায়না হোক কিংবা ইউরোপ হোক, যে কান্ট্রিতেই যাক না কেন, তাদের মাথায় কিন্তু শুরুতে একটা চিন্তা থাকে যে অ্যাকচুয়ালি আসলে ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারটা, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু চায়নার ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ আপনি যখন স্কলারশিপের বিষয়ে আমরা কথা বলবো তখন কিন্তু আমরা ক্লিয়ার করবো আরো বিষয়গুলো, যে অ্যাকচুয়ালি এই ব্যাংক স্টেটমেন্টের যে অ্যামাউন্টটা বা যে সিস্টেমটা, সেটা কিন্তু ইউরোপের তুলনায় কিংবা জার্মানি অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু অনেক কম। এই কারণে কিন্তু সুযোগটা এখানে অনেক বেশি আপনার। অর্থাৎ আপনার যদি ফ্যামিলির কোনো প্রবলেম থেকেও থাকে কোনো স্টুডেন্টের, তারা কিন্তু খুব সহজেই কিন্তু তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিতে পারছে। তো এই সুযোগটাও কিন্তু তাদের রয়েছে। এছাড়া আমি যদি বলে থাকি, আপনারা জানেন যে চায়না মানে চাইনিজরা তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল হয়, এবং এটার কারণে চাইনিজ যে টিচার গুলো থাকে তারা কিন্তু অ্যাকচুয়ালি খুবই পরিমাণ হেল্পফুল। অর্থাৎ আমি যখন চায়না নিয়ে আসলে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে কিরকম কি, আমি খোঁজ নিয়ে জানতে পারি যে চায়নার যে টিচিং কোয়ালিটি গুলো এবং তাদের টিচাররা তারা খুবই ফ্রেন্ডলি হয়, এবং কিভাবে স্টুডেন্টদেরকে কাছে টেনে নিয়ে কোনো কিছু শেখানো যায় সেই বিষয়গুলো কিন্তু তারা খুব ভালো করে করতে পারে। এবং চায়নাতে আপনারা জানেন যে বর্তমানে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, তো তারা কিন্তু খুব ভালোভাবে রাইজ হচ্ছে, এবং ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে কিন্তু চায়নার ইউনিভার্সিটি গুলো জায়গা করে নিয়েছে। এবং আপনি জানেন যে পিকিং ইউনিভার্সিটি, যেটা চায়নাতে বলা হয় ইউনিভার্সিটি অফ বেইজিং, আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বর্তমানে চায়নাতেই রয়েছেন, তিনিও কিন্তু এই ইউনিভার্সিটিতে বক্তৃতা দিবেন। তো তাদের যে বিশ্বমানের পড়াশোনাগুলো তাদের ভার্সিটি গুলোতে, তো এই কারণগুলো মিলেই কিন্তু অ্যাকচুয়ালি আসলে চায়নাকে পছন্দ করা, এবং চায়নাতে আসার যে আমার প্ল্যান এবং যাবতীয় বিষয়বস্তুগুলো কিন্তু আমি নির্ধারণ করেছিলাম এই কিছুগুলো কারণে। এছাড়াও ধরেন যে চায়না বর্তমানে পৃথিবীর দ্বিতীয় অর্থনীতির একটি দেশ, এবং তাদের পরাশক্তি বলেন সবকিছু দিক দিয়ে কিন্তু তারা এগিয়ে আছে। অর্থাৎ তারা সব দেশের তুলনায় কিন্তু একটা অগ্রসর কান্ট্রি। অর্থাৎ আমেরিকার পর চিন্তা করলেই কিন্তু আমরা চায়নাকে চিন্তা করতে পারি। তো এই সকল বিষয়বস্তুগুলোই মূলত আমাকে চায়নার প্রতি আসলে আকৃষ্ট করেছিল, এবং চায়নাতে আহ আসতে আমাকে উৎসাহ প্রদান করেছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আচ্ছা, এরপর আমি যাব শাহাদাত ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাইবো এই চায়না যাওয়ার একটার পর একটা যে ধাপ রয়েছে সেই ধাপগুলো আমাদেরকে একটু জানাবেন। Okay, thanks again for having me here today and give me opportunity to share my experience with your audience. Thank you. প্রথমত আপনি যদি দেশের বাইরে কোথাও আপনি পড়াশোনা করতে যেতে চান, তাহলে প্রথম সিলেকশন হচ্ছে কান্ট্রি সিলেকশন। তো যেহেতু আমি চায়নাতে আসছি এবং কি আজকের টপিকটা চায়না নিয়েই, তাহলে চায়নার বিষয়ে আমি বলবো। আমি প্রথমত সিলেক্ট করেছি চায়নাকে এজ এ ফরেন কান্ট্রি, যে আমি পড়াশোনা এখানে করতে আসবো, উচ্চশিক্ষার জন্য আসবো। তারপরে হচ্ছে আপনার
মেজর বা আপনি কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান এই বিষয়গুলো। তো যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট ছিলাম, সুতরাং আমার প্রায়োরিটি লিস্টে ছিল লাইক ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, এগুলো এই রিলেটেড সাবজেক্ট। এবং এগুলো অ্যাভেলেবেল চায়নাতে, কিন্তু আপনার দুটা মিডিয়ামে পড়াশোনা হয়। ওরা ইংলিশ টট এন্ড চাইনিজ টট দুইটা মিডিয়ামে পড়াশোনা করায়। তো যাদের HSK 4 লেভেল পর্যন্ত আছে তারা চাইনিজ মিডিয়ামে পড়তে পারে, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে যাদের দক্ষতা আছে। যেহেতু আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে দক্ষতা নাই, সুতরাং আমরা ইংলিশ টটেই আসছি। তো প্রথমত আমি জাস্ট আমার মেজর, আমার ডিপার্টমেন্ট যেই সাবজেক্টের উপর রিলেটেড আমি পড়তে চাই, ওই সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটিতে আছে ওগুলো আমি জাস্ট রিসার্চ করে কিছু আপনার করেছি, লিস্ট করেছি। দেন ওগুলোতে আমি তাদের ওয়েবসাইটে ঢুকে তারপরে হচ্ছে যে তাদের রিকোয়ারমেন্ট কি, ওগুলো রিকোয়ারমেন্ট গুলো আমার সাথে মিট করে কিনা, আমার যেই যোগ্যতা, আমার যেই প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওগুলোর সাথে মিট করে কিনা। দেন আমি ওগুলো লিস্ট করে কিছু ইউনিভার্সিটি, যেমন আপনার 4 থেকে 5টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি। তার মধ্যে আপনার 3-4টা ইউনিভার্সিটির মধ্যে আমি সিলেক্টেড হয়েছি। তারপরে আমি বর্তমানে যে ইউনিভার্সিটিতে আছি, আপনার চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটি, সিচুয়ান প্রভিন্সে, চায়নার। এই ইউনিভার্সিটিতে আমার স্কলারশিপের সুবিধা ভালো থাকার কারণে দেন আমি এখানে আপনার জন্য অ্যাডমিশনের জন্য মানে নিজেকে করি, নিজে ফিক্সড করি যে আমি এখানে অ্যাডমিশন নিব, যেহেতু আমি স্কলারশিপের ভালো ছিল আমার। তারপরে হচ্ছে যে এখানে আমি অ্যাপ্লাই করি। চায়নাতে আপনার ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি লাগে। তো সুতরাং এখানে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি 4 থেকে 5টা ইউনিভার্সিটিতে আমি বলবো অ্যাপ্লাই করে রাখা ভালো, যদি আপনি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে চান। কারণ 1টা বা 2টা ইউনিভার্সিটিতে করলেন ওগুলোতে নাও হইতে পারে। তো সুতরাং আমি যখন আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, দেন ওরা আমাকে সিলেক্ট করলো, স্কলারশিপটা অফার করলো। তারপরে হচ্ছে যে পরের স্টেপ হচ্ছে অ্যাকসেপ্ট করার পরে ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ থ্রো করে ওই স্টুডেন্টের সাথে ইউনিভার্সিটির শিক্ষক একটা ইন্টারভিউ মেক করে বাই ভিডিও কনফারেন্সিং। তো আপনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ইউনিভার্সিটির টিচার যখন স্টুডেন্টের সাথে ইন্টারভিউর পর্ব চলে, তারপরে যদি ইন্টারভিউতে স্টুডেন্ট সিলেক্টেড হন, তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি তাকে অ্যাডমিশন নোটিশ অফার করে। অ্যাডমিশন নোটিশ অফার করার কিছুদিন পরে আবার চায়নার আপনার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য একটা JW বলে, এটাকে JW 202 অথবা JW 201 ও হয়। তো আপনার প্রথমত কাজ হচ্ছে, প্রথম পেপারটা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিশ, দ্বিতীয় পেপারটা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা পেপার JW যেটাকে বলা হয়। এগুলো যখন ইউনিভার্সিটি আপনাকে সেন্ড করবে, দেন আপনি পরবর্তী কার্যক্রম শুরু করা যায়। তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য যেই পেপারস গুলো লাগে, সচরাচর আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের, আপনার যদি ব্যাচেলর স্টুডেন্ট হয়, কেউ ব্যাচেলরে আসতে চায় তাহলে তার SSC এবং HSC এর সার্টিফিকেট, মার্কশিট। আর যদি কেউ মাস্টার্সে আসতে চায় তাহলে তার ব্যাচেলরের সার্টিফিকেট এবং মার্কশিট তার সাথে ইনক্লুড হবে। তো এগুলোর সাথে সবকিছু পেপারস অ্যাড করে তারপরে হচ্ছে যে যদি আপনি ইংলিশ টোটে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে IELTS কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি দেখাতে হবে। এটা হতে পারে IELTS, হতে পারে GTE, হতে পারে আপনার TOEFL, হতে পারে ডুওলিঙ্গো। এগুলো আবার কোন ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা MOI ওইটাও অ্যাকসেপ্ট করে। তারপর আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে প্রিভিয়াস একাডেমিক সার্টিফিকেট এন্ড মার্কশিট, এগুলো ভার্সিটিতে করা লাগে, সাবমিট করা লাগে। দেন হচ্ছে যে আপনি ভার্সিটি যখন আপনাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাডমিশন নোটিশ এবং JW দিল, তারপরে হচ্ছে যে আপনার এমবাসি ফেস করার পালা। এমবাসিতে ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন, তার জন্য লাগে আপনার সেম প্রসেসই, সেম কাগজপত্র। তা হচ্ছে যে আপনার এই যে প্রিভিয়াস একাডেমিক যত সার্টিফিকেট, মার্কশিট, তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। এটা এমবাসির জন্য বাধ্যতামূলক। সচরাচর চায়নাতে ব্যাংক স্টেটমেন্ট $2,500 থেকে $3,000 দেখাতে বলে। আপনার বাংলাদেশি টাকায় মেবি 3 লাখ 3.5 লাখ টাকার মতো হয়। তো 4 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানোটা একটা মানে সেফ জোন থাকে স্টুডেন্টের জন্য। 4 লাখ প্লাস যদি হয় ব্যাংক স্টেটমেন্টটা বা ব্যাংক সলভেন্সি গুলো।
তো আপনি এই সকল ডকুমেন্টস এক করে তারপরে হচ্ছে যে এমবাসি, আমাদের সময় আমরা যখন এমবাসি ফেস করেছি তখন হচ্ছে যে আমাদের ইন্টারভিউটা হয়েছিল আপনার এমবাসি অনলাইনের মাধ্যমে নিয়েছিল, কিন্তু বর্তমানে রিসেন্ট মেবি 24 থেকে মেবি এমবাসি অফলাইন ইন্টারভিউটা নিচ্ছে, ভিসা যে ইন্টারভিউটা। তো এখন হচ্ছে যে সবকিছু আপনার ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হয় এমবাসিতে, তাদের ওয়েবসাইটে পোর্টালে সাবমিট করার পরে দেন একটা হয়, তারা একটা ইন্টারভিউ ডেট দেয়, ওই ইন্টারভিউ ডেটে আপনি এমবাসিতে যাবেন এবং কি আপনার সকল কাগজপত্র ওখানে ফিজিক্যালিও সাবমিট করবেন। তারপরে হচ্ছে যে এমবাসির ইন্টারভিউ দিতে হয়, দেওয়ার পরে তারপরে আপনার পাসপোর্ট জমা দেওয়ার যে বিষয়টা, সবকিছু দেওয়ার পরে তারপরে নির্দিষ্ট একটা টাইম পরে হচ্ছে যে আপনার তারা পাসপোর্ট রিটার্ন করে। যদি আপনি ভিসা পান তাহলে তো এটা আগামী জানা যায়, কারণ তারা যদি রিজেক্ট করে তাহলে এটা আগে বলে দেয়, আর যদি রিজেক্ট না করে তাহলে পাসপোর্ট অ্যাকসেপ্ট করে, কালেক্ট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য। আমি আবারও চলে যাব ইমন ভাইয়ের কাছে। ভাইয়া আপনার কাছে আমি জানতে চাইবো স্কলারশিপের ব্যাপারে, কারণ হচ্ছে বর্তমানে অনেক শিক্ষার্থীরাই যে কোনো দেশে যেতে চাচ্ছে স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবেন, স্কলারশিপের আপনাদের খরচ, কিভাবে আবেদন করেছেন, এই সব কিছু। আচ্ছা, তো শুরুতেই আমি যদি আপনাদের সাথে চায়নার স্কলারশিপের ব্যাপারে কথা বলি, সেটি হলো চায়নাতে মূলত 3 ধরনের স্কলারশিপ পাওয়া যায়। প্রথম যে স্কলারশিপ আপনি পেতে পারেন সেটি হলো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ সিএসসি বলে থাকি আমরা যেটাকে, চায়না স্কলারশিপ কাউন্সিল। অর্থাৎ চায়না স্কলারশিপ কাউন্সিল কর্তৃক প্রদত্ত যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা হচ্ছে আপনার চায়নার সবচেয়ে প্রিসিয়াস যে স্কলারশিপ বলে থাকে, এবং এটাতে হচ্ছে আপনার ভিসা আবেদনের জন্য যে ফর্মটা থাকবে সেটা কিন্তু আপনার JW201 থাকবে। অর্থাৎ এই সিএসসি স্কলারশিপ হলো চায়নার সবচেয়ে প্রিসিয়াস এবং চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই স্কলারশিপটার সুযোগ সুবিধা যদি আমি বলি, এই স্কলারশিপে হচ্ছে আপনি যেমন আপনার টিউশন এবং হোস্টেল ফি, অর্থাৎ আপনার থাকা এবং পড়াশোনার যে ব্যাপারটা সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ এটা চাইনিজ গভর্নমেন্ট বহন করবে। এবং পাশাপাশি আপনার হাত খরচ কিংবা আপনার খাওয়া দাওয়া ইত্যাদি খরচটা কিন্তু এটা চাইনিজ সরকার বহন করে থাকে, অর্থাৎ এটাকে আমরা পুরো ফুল ফান্ডেড একটা স্কলারশিপ বলতে পারি। তো এই স্কলারশিপের জন্য মূলত কিছু কিছু ভার্সিটি তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার করে থাকে, যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, আবার কিছু ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে নেয়। তবে ব্যাচেলরের ক্ষেত্রে আসার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেটা HSK4 করতে হবে, এবং যদি মাস্টার্স এর ক্ষেত্রে আসতে চান তাহলে কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামে আসার অনেকগুলো সুযোগ রয়েছে, এবং অনেকগুলো ভার্সিটি এই স্কলারশিপে আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে চাইনিজ যে এম্বাসিতে আপনি যখন যাবেন আপনাকে এখানে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না, এবং আপনার বলতে গেলে ভিসাটা প্রায় 100-এ 100 তারা দিয়ে থাকে, কারণ যেহেতু এখানে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হচ্ছে না। এবং পাশাপাশি আপনি যখন চায়নাতে যাবেন, চায়নাতে যাওয়ার পর আপনার কিন্তু থাকাটা ফ্রি করে দিচ্ছে, অর্থাৎ আপনি যদি এছাড়াও আরেকটা সুযোগ সুবিধা রয়েছে, ভার্সিটিতে না থাকতে চান অর্থাৎ বাহিরে থাকতে চান, তাহলে কিন্তু সেই আপনার যে বাসা ভাড়াটা সেটাও কিন্তু সরকার প্রোভাইড করবে। এবং পাশাপাশি আপনি যদি ব্যাচেলরে আসেন এই স্কলারশিপে, তাহলে আপনি যদি টাইপ এ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাংলাদেশ থেকে আসার যে এয়ার টিকিটটা সেটাও কিন্তু চাইনিজ গভর্নমেন্ট আপনাকে প্রোভাইড করবে। পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে এখানে আসার পরে আপনার যে মান্থলি কিন্তু 2500 RMB বা 2500 RMB হচ্ছে আপনাকে একটা স্টাইপেন্ড বা বৃত্তি হিসেবে দিবে, যেটা বাংলাদেশি টাকায় আমরা যদি হিসাব করি অ্যারাউন্ড 45,000 টাকার মতো, যেটা কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট এক মাসে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো এটা আপনি বছরে 10 মাস পাবেন, 2 মাস ভ্যাকেশন বাদে। এরপরে আপনার রয়েছে টাইপ বি। যদি টাইপ বি পান তাহলে আপনি এয়ার টিকিট পাবেন না, বাট আপনি সব সুযোগ সুবিধাগুলোই পাবেন। এটা হচ্ছে মূলত সিএসসি স্কলারশিপ, এবং সিএসসি স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য আপনি যদি ইংলিশ মিডিয়ামে আসতে চান আপনাকে মাস্ট IELTS অথবা TOEFL দিতে হবে, তাহলে কিন্তু আপনার সুযোগটা অনেক বেড়ে যাবে। এবং এটা থাকলে কেবলমাত্র আপনি আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন এই স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে। এবং আপনার রেজাল্ট, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই SSC এবং HSC কমপ্লিট করতে হবে, এবং আপনার রেজাল্টটা অবশ্যই 4.5 এর উপরে থাকা উচিত, তাহলে কিন্তু আপনি একমাত্র এই রেসে থাকতে পারবেন স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে। তো এটা আবেদনের জন্য চাইনিজ গভর্নমেন্টের তার মানে কি যাদের হচ্ছে 4.5 এর নিচে গ্রেড থাকবে পয়েন্ট, তাহলে তারা কি অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপের জন্য, এরকম কিছু?
তারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি বলেছি যে আসলে 4.5 এর উপর থাকলে আপনার চান্স পাওয়ার বা স্কলারশিপটা পাওয়ার হারটা বেড়ে যাবে। যদি কম থাকে তাহলে আপনি যে পাবেন না এরকম কিছু না, বাট আপনার সুযোগ রয়েছে, আপনি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই, কারণ এটা আসলে অনেকগুলো বিষয় নির্বাচন করে তারা স্কলারশিপটা দিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে পেয়েও যেতে পারে যদি ভাগ্য ভালো থাকে। এরপরে আমি যে বিষয়টা বলছিলাম যে আপনার চাইনিজ গভর্নমেন্টের যে পোর্টাল আছে সিএসসি, সেখানে কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হয় এবং একটা প্রসেস শেষে আপনাকে ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে তারপর এটা একটা রেজাল্ট দেওয়া হয়। তো এটা নর্মালি প্রতি বছরের শেষে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম টাইমে অ্যাপ্লাই গুলো শুরু হয় এই স্কলারশিপটার ক্ষেত্রে, অর্থাৎ ক্লাস শুরু হয় নর্মালি আপনার সেপ্টেম্বরে। তো এটা হলো প্রসেস আপনার সিএসসি স্কলারশিপের জন্য। এখন আসি আমি 2 নম্বর যে স্কলারশিপ রয়েছে সেটি হলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ। আমরা জানি চায়না কিন্তু আহ বেশ কয়েকটি প্রদেশে বিভক্ত, প্রায় 20টির উপরে প্রদেশ রয়েছে চায়নাতে। তো প্রত্যেকটি প্রদেশের জন্য কিন্তু তাদের গভর্নমেন্ট রয়েছে, আলাদা আলাদা গভর্নমেন্ট রয়েছে। তো এই গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ আপনি শুরুর যে স্কলারশিপটা আমি বলেছি সেটা কিন্তু ছিল সেন্ট্রালাইজড, অর্থাৎ চাইনিজ মেইন গভর্নমেন্টের স্কলারশিপ। এবার আমরা আসবো প্রাদেশিক সরকারের যে স্কলারশিপ, সেটাকে আমরা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ বলে থাকি। তো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে আমি সুযোগ সুবিধাগুলো বলি। এখানে আপনি JW202 পাবেন এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ পেলে আপনার টিউশন ফি এবং হোস্টেল ফি, অর্থাৎ পড়াশোনা এবং থাকার খরচটা ফির পাশাপাশি আপনি কিন্তু খাওয়ার খরচ এবং হাত খরচটা পেয়ে যাচ্ছেন। যেমন আমি যদি আমাদের ভার্সিটির কথা বলি, বা আমি বর্তমানে কিন্তু প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে রয়েছে। তো আমরা দুজনেই মূলত প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে রয়েছে। তো আমাদের এই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে থাকার সুবাদে আমাদের কিন্তু টিউশন এবং হোস্টেল, অর্থাৎ আমাদের পড়াশোনা এবং থাকার খরচ কিন্তু সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ চাইনিজের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে তারা বহন করে। এবং পাশাপাশি প্রতি বছর কিন্তু আমরা অ্যাকচুয়ালি 20,000 আরএমবি করে পেয়ে থাকি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লক্ষ টাকা। তো এটার মাধ্যমে আমাদের টিউশন হোস্টেল ফি পে করার পরেও কিন্তু আমাদের আহ হাত খরচের জন্য মান্থলি প্রায় আপনার 20,000 টাকা বা এর চেয়েও বেশি টাকা থেকে থাকে। তো এটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে এখানে থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুই হয়ে যায়। তো প্রভিন্সিয়াল গভর্নমেন্টে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে মূলত ভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য চাইনিজ গভর্নমেন্টের পোর্টাল না, এটার জন্য আপনাকে ভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করে সেখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন নাকি হচ্ছে আপনি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন। তো আপনাকে ওখানে নির্দিষ্ট করে অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে, এবং অ্যাপ্লিকেশনের সময় এখানেও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার যোগ্যতাগুলো খুবই ইফেক্ট করবে, অর্থাৎ আপনার রেজাল্ট, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইএলটিএস, টোয়েফেল কিংবা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু তখন খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, যারা চায়নাতে আসতে চায় বা ভবিষ্যতে আসার প্ল্যান করছে, তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে এই সার্টিফিকেট গুলো কিন্তু তাদের জন্য খুবই দরকার হবে। এগুলো কিন্তু আপনাকে প্রুফ করবে যে একটা স্টুডেন্টের পাশাপাশি আপনার বেশ কিছু যোগ্যতা রয়েছে, গুণ রয়েছে। অর্থাৎ নর্মালি দেখা যায় যে একজনের আর আরেকজনের সাথে তুলনা দিলে রেজাল্ট, প্রফিসিয়েন্সি সার্টিফিকেট সবকিছুই কিন্তু সেম আছে, কিন্তু তাহলে তাকে অ্যাকচুয়ালি ভার্সিটি কিভাবে ডিফাইন করবে যে কোন স্টুডেন্টটাকে আমরা গ্রহণ করব বা কোনটাকে করব না। তো এই আপনার যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে এগিয়ে রাখবে এখানে। এছাড়াও যদি আপনার চাইনিজ ভাষাটা আপনি যদি কিছুটা জানা থাকে বা নিজে নিজে কেউ শিখতে পারে, তো এটাও কিন্তু তাকে বাড়তে একটা সুবিধা দিবে ইন্টারভিউতে। তখন কিন্তু তার সিলেকশনের যে হারটা সেটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে। এটা হলো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ধাপগুলো। তো এটা আপনাকে ভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করতে হবে, সেখানে ইন্টারভিউ দিতে হবে এবং পরবর্তীতে আপনি রেজাল্ট পাবেন। এরপরে আমি আসবো 3 নম্বর, যেটা ফাইনাল, সেটা হলো ইউনিভার্সিটি স্কলারশিপ। অর্থাৎ এখানে আপনার ইউনিভার্সিটি গুলো তাদের বিভিন্ন শর্ত এবং ক্রাইটেরিয়ার মাধ্যমে স্কলারশিপ প্রদান করে থাকে। তো চায়নাতে বেশিরভাগ ভার্সিটির ক্ষেত্রে স্কলারশিপটা মূলত ফার্স্ট ইয়ারের জন্য তারা সিকিউর করে থাকে, অর্থাৎ চাইনিজ ইউনিভার্সিটি গুলো। অর্থাৎ আমি বলছি না, ধরেন আপনি একটা ইউনিভার্সিটি আপনাকে, চাইনিজ একটা ইউনিভার্সিটি টিউশন হোস্টেল ফি ফ্রি দিয়েছে, এবং সেটা কিন্তু প্রথম বছরের জন্য। অর্থাৎ দ্বিতীয় বছরে কিন্তু আপনার ইভালুয়েশন হবে, অর্থাৎ আপনি যে রেজাল্ট করবেন, আপনার পড়াশোনা, আপনার ডিসিপ্লিন এবং হচ্ছে আপনার রুলস রেগুলেশন, এগুলো বিবেচনা করে কিন্তু দ্বিতীয় বছর আবার আপনাকে স্কলারশিপটা দিবে। অর্থাৎ আপনাকে এখানে মনে রাখতে হবে যে আপনি যদি ইউনিভার্সিটি স্কলারশিপে চায়নাতে আসতে চান কিংবা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন,
তাহলে কিন্তু আপনাকে পড়াশোনার পাশাপাশি আপনার যে সেকেন্ড ইয়ারের যে বিষয়টা, এটা কিন্তু অবশ্যই ক্রাইটেরিয়াটা জেনে আসতে হবে যে ভার্সিটির টার্মস এন্ড কন্ডিশন কি। কারণ আমরা অনেক সময় দেখে থাকি অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি স্কলারশিপে এসে সেকেন্ড ইয়ারে তারা স্কলারশিপটা রাখতে পারে না। অর্থাৎ দেখা গেছে তারা টিউশন হোস্টেল ফি অর্থাৎ ফুল ফ্রি স্কলারশিপে এসেছে, কিন্তু দ্বিতীয় বছরে তাদের স্কলারশিপটা থাকছে না, সেটা তাদের পড়াশোনা হোক বা ব্যক্তিগত কারণে হোক। তো এটার পরে কিন্তু তাদের জন্য এখানে আবার সার্ভাইভ করা কঠিন হয়ে যায়। তো এই বিষয়গুলো অবশ্যই জেনে আসতে হবে যে ইউনিভার্সিটি আপনাকে কি স্কলারশিপটা দিচ্ছে। এক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি ফুল ফ্রি স্কলারশিপ দিতে পারে, কিংবা পার্শিয়াল স্কলারশিপ দিতে পারে, কিংবা আপনাকে উইথাউট স্কলারশিপও দিতে পারে। অর্থাৎ আপনি স্কলারশিপের পাশাপাশি কিন্তু সেলফ ফান্ডেও আবার আসার সুযোগ রয়েছে। কেউ যদি চায় যে আমি স্কলারশিপে আমার হবে না কিংবা আসবো না, তাহলে কিন্তু সে সেলফ ফান্ডেও আসতে পারবে। তবে সেলফ ফান্ডে আসার ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে আপনার বাৎসরিক টিউশন ফি কত হবে, আপনার হোস্টেল ফি কত হবে। তো আমি যদি একটা ধারণা দিই যে আপনার যদি বাৎসরিক টিউশন এবং হোস্টেল ফি সম্পর্কে জানতে চান চায়না ইউনিভার্সিটি গুলো, তাহলে ধরেন যে অ্যাটলিস্ট 20,000 RMB ভার্সিটির আপনার টিউশন ফিটা থাকে, যেটা হচ্ছে অ্যারাউন্ড বাংলাদেশি টাকা 3.5 লক্ষ টাকা। এবং আপনার হচ্ছে গিয়ে হোস্টেল ফিটা বাৎসরিক কিন্তু আপনার 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশি টাকায়। তো এই বিষয়গুলো অবশ্যই জেনে যেতে হবে স্টুডেন্টদেরকে। তো এরকম মূলত এই 3টে স্কলারশিপই চায়নাতে প্রচলিত রয়েছে: সিসি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ। তো এই ক্ষেত্রে আসার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিষয়গুলো জেনে এবং বুঝে অ্যাপ্লাই করতে হবে, পাশাপাশি আসতে হবে। তাহলে স্কলারশিপ গুলো আপনার জন্য সহজ হবে। এবং আমি ছোট্ট করে বলতে চাই, যারা আসতে চাবেন তারা কিন্তু আপনার নিজেরাই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অর্থাৎ আপনাকে ফার্স্টে ইউনিভার্সিটি চুজ করতে হবে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো বের করতে হবে, দেন আপনার পোর্টালে যে আবেদন করার পাশাপাশি আপনাকে কিন্তু সেখানে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আপনার ইন্টারভিউ ডেট এগুলো সবকিছু বিবেচনা করে তারপর আপনাকে কিন্তু পরবর্তী ধাপগুলোতে যেতে হবে। এবং আপনার শুরুতেই শাহাদাত ভাই উনি যেই বিষয়গুলো বলেছে ডকুমেন্ট গুলোর কথা, সেই ডকুমেন্ট গুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইত্যাদি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটাই মূলত হচ্ছে আপনার চীনে যে স্কলারশিপ সুবিধাগুলো এবং স্কলারশিপ এই বিষয়গুলোই মূলত। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আমি শাহাদাত ভাইয়ের কাছে আবারও জানতে চাইবো যে ভাইয়া উনি তো বললো চীনে থাকার সুযোগ সুবিধা এমনকি স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই উচ্চশিক্ষা পড়াশোনার শেষে ওখানে কি স্থায়ী হবার কোনো সুযোগ আছে, এমনকি তারা কি আপনাদের কোনো জব ফ্যাসিলিটি এরকম কোনো কিছু প্রোভাইড করবে কিনা, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার স্থায়ী হওয়ার বিষয় হচ্ছে যে আপনি মিন করেছেন মেবি সিটিজেনশিপের বিষয়, এরকম কিছু? জি জি ভাইয়া, কারণ আপনারা তো এখন হচ্ছে স্টুডেন্ট ভিসা অথবা হচ্ছে স্কলারশিপের মাধ্যমে গিয়েছেন, মেইনলি আপনাদের মেইন মোটো হচ্ছে পড়াশোনাটা, কিন্তু ওখানে স্থায়ী হবার যে বিষয়টা, সিটিজেনশিপ পাওয়া এমনকি পরবর্তীতে জব ফ্যাসিলিটি, এগুলো তারা কি প্রোভাইড করবে না কেমন ব্যাপার, সেটা আমাদেরকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে প্রথমত আপনার সাথে শেয়ার করতে চাই আমাদের জব ফ্যাসিলিটি যে বিষয়গুলো। এখানে অবশ্যই চায়নাতে আপনি পড়াশোনা করার পর হচ্ছে যে আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন তাহলে ব্যাচেলরের পর, আর যদি মাস্টার্স স্টুডেন্ট হন তাহলে মাস্টার্স করার পর অবশ্যই এই বিষয়টা জানা উচিত যে এখানে পড়াশোনা অবস্থায় জব করা যায় না, এটা রেস্ট্রিক্টেড গভর্নমেন্ট থেকে। বাট আফটার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন আপনি জব করতে পারবেন। তবে জব করার কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে আপনার যেই একাডেমিক রেজাল্ট, এটা এভারেজ স্কোর 85 থাকা লাগে। আপনি শুধু মার্জিনাল লেভেলে পাস করে বা নর্মাল পড়াশোনা করে এখানে জব পাওয়াটা ছোটা। যেহেতু বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশের মতো এত ছোট দেশ, ছোট জায়গা, এখানেই জবের যা কম্পিটিশন, আর চায়নার মতো এরকম একটা মাল্টি ন্যাশনাল বা মাল্টি কম্পিটিটিভ জায়গা, এখানে জনবহুল প্লাস হচ্ছে যে মাল্টি কম্পিটিটিভ, নট অনলি চাইনিজ, এখানে ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন পড়াশোনা করছে, স্টুডেন্টরা বিভিন্ন দেশের মানুষজন চাকরির থ্রুতে আসছে, চাকরি করছে। তো এরকম একটা আপনার মাল্টি কম্পিটিটিভ জায়গা, যেটা আপনার ওয়ার্ল্ড মার্কেট। তো এরকম একটা মার্কেটে আপনি জব করতে হইলে নিজে অবশ্যই ওরকম নিজেকে ক্যাপেবল করতে হবে, এটা মাস্ট। আর জবের যে রিকোয়ারমেন্ট আপনাকে প্রথমত যেটা বললাম সেটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট 85 এভারেজ স্কোর, এটা ওনারা দেখে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ম্যান্দারিন, এটা আপনার মাস্ট। আপনার জবের জন্য 98% হেল্প করবে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ।
এরকম অনেক আমার দেখা এরকম অনেক ভাই আছে, বড় ভাই আমার সিনিয়ররা, যারা এখানে ব্যাচেলর করেছেন বা মাস্টার্স করেছেন, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজে দুর্বলতা থাকার কারণে চায়নাতে জব করতে পারে নাই। আবার অনেকে আছে আপনার ব্যাচেলরের শেষেই চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভালো ভালো কমিউনিকেট করতে পারে, ভালো কথা বলতে পারে চাইনিজে, খুব সুন্দর ইজিলি জব হয়ে যাচ্ছে। তো আপনার চায়নাতে জবের ক্ষেত্রে 98% ভূমিকা রাখবে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ। যার চাইনিজের স্কিল প্রফিসিয়েন্সি বা ফ্লুয়েন্সি যত ভালো, তার জবের অপরচুনিটি তত বেশি এখানে। কারণ আপনারা জানেন অবশ্যই স্বভাবতই চাইনিজরা বা জাপানিজ কোরিয়ান ওরা সচরাচর আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ওদের মাতৃভাষা ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করাটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা করতে পারে না। চাইনিজই তাদের একমাত্র কমিউনিকেটের যেই মাধ্যম, এটা করতে পারেন। আর এই দুইটা রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে, মোটামুটি রেজাল্ট ভালো থাকে, 85 এভারেজ স্কোর থাকে, এন্ড আপনি চাইনিজ জানেন, আপনি ব্যাচেলরের পরে বা মাস্টার্স এর পরে জব করতে পারবেন। তবে আফটার ব্যাচেলর যে জবগুলো, ওগুলোর চেয়ে আফটার পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স এর জবগুলো তুলনামূলক কম্পারেটিভলি আপনার স্টেবল। আর তৃতীয়ত যে আপনার কোয়েশ্চেনটা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এখানে সিটিজেনশিপের যে বিষয়টা, এখানে সিটিজেনশিপের বিষয়গুলো আপনার ইউরোপ আমেরিকার মতো ততটা ইজি না যে আপনি জাস্ট গেলেন, আসলেন, থাকলেন, 4-5 বছর 10 বছর থাকার পরে তারা আপনাকে গ্রিন কার্ড দিয়ে দিবে, পাসপোর্ট দিয়ে দিবে, এরকম না। তবে হওয়া যায়, তবে স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টে, যেমন ওয়ার্ল্ড র্যাঙ্কিং 500-র মধ্যে আছে, এরকম 500 এর মধ্যে আছে এমন কোন ইউনিভার্সিটি থেকে আপনি যদি পিএইচডি করেন, চায়নাতে আছে এরকম ওয়ার্ল্ড র্যাঙ্ক 500 এর মধ্যে এরকম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলে এটা একটা রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারবেন আপনার সিটিজেনশিপের জন্য। তারপরে আরেকটা হচ্ছে যে চায়নাতে বিজনেসম্যান হিসেবে যারা অ্যাবাউট মেবি 50 মিলিয়ন আরএমবি ইনভেস্ট করে চায়নাতে, তাদেরকে বিজনেসম্যান হিসেবে চায়নাতে সিটিজেনশিপের অ্যাপ্লাইয়ের জন্য একটা সুযোগ দেয়। তারপর আরেকটা হচ্ছে যদি চাইনিজ কোনো নাগরিককে বিয়ে করে, ওটা আলাদা হিসাব। লাইক কোনো ছেলে যদি চাইনিজ কোনো মেয়ে বিয়ে করে বা কোনো মেয়ে চাইনিজ ছেলে বিয়ে করে, চাইনিজ সিটিজেন বিয়ের মাধ্যমে সে সিটিজেনশিপ পেতে পারে। তো সচরাচর আমি এই তিনটাই জানি। আর যারা আরেকটা আছে সেটা অনেক বড় বিষয়, যেমন যারা নোবেল প্রাইজ বিজয়ী, তাদের জন্য সিটিজেনশিপের একটা আলাদা কোটাই আছে। তো ওইরকম এই 3-4টা স্পেসিফিক কোটায় মানে সিটিজেনশিপটা পাওয়া যায়। ওইরকম ইন জেনারেল সিটিজেনশিপের কোনো সুযোগ নেই যে নির্দিষ্ট একটা সময় আপনি এখানে স্টে করলেন 5-7 বছর 10 বছর দেন আপনি সিটিজেন হয়ে যাবেন, ওইরকম সুযোগ নেই। তার মানে চায়নাদের সিটিজেনশিপের ব্যাপারটা অন্যান্য দেশের থেকে একদমই আলাদা। হ্যাঁ, একটু রিকোয়ারমেন্ট বেশি বা একটু হাই রিকোয়ারমেন্ট। জেনারেল পিপল সিটিজেনশিপ হতে পারে না, একটু আপার যোগ্যতার বিচারে হোক বা ইনভেস্টমেন্ট টোটালি মিলে ওইরকম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করছি আপনাদের আজকে তথ্য দ্বারা যারা যেসব শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের মাধ্যমে যেতে চাচ্ছে, তারা অনেক বেশি উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আমাদেরকে এত তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।